ওয়েলকাম ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। তো আমার পেছনে থাম্বনেইলে লেখা আছে তোমাদের একটা নিউ ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে, স্পেশালি ত্রিপুরা গভর্নমেন্ট নার্সিং অফিসার, আর এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা আরআরবি কন্ডাক্ট করছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যেটা নার্সিং সুপারিনটেন্ডেন্ট 272 পোস্ট। তো যেটা আরআরবি এটা অলরেডি ফর্ম চলছে এখন, আর যেটা ত্রিপুরা গভর্নমেন্টের এটা এখনো আসেনি। তো এটা প্রবাবিলিটি বেশি 350 কাছাকাছি একটা পোস্ট আসার প্রবাবিলিটি বেশি। তো পোস্ট আসবে, রিক্রুটমেন্ট হবে। তো তার আগে যদি আমরা প্রিপারেশন স্টার্ট করি তো অনেকটা বেটার, অনেক কিছু আমরা অ্যাডভান্স থাকতে পারবো। তো তার জন্যই আর স্পেশালি স্টুডেন্টের রিকোয়েস্টে আরআরবিটা স্টার্ট করা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, আর যেটা ত্রিপুরা গভর্নমেন্টের সঙ্গে দুটো বেচে একসঙ্গে স্টার্ট হবে। দুটোরই একসঙ্গে আমরা স্টার্ট করব যখন অ্যাডমিশন, মানে যখনই ফর্ম ফিল আপ কমপ্লিট হবে, আরআরবি যখন কমপ্লিট হবে তারপরে অ্যাডমিশনের এক্সামের ডেট আসবে। আর যখনই ত্রিপুরা গভর্নমেন্টের এক্সামের ডেট আসবে তখন দুটো আবার সেপারেট হয়ে যাবে। হ্যাঁ, এখন আপাতত প্রথমে আমরা দুটো একসঙ্গে স্টার্ট করব, করার পরে কারণ দুটোই টপ লেভেলের এক্সাম, আরআরবি টপ লেভেলের এক্সাম প্লাস ত্রিপুরা গভর্নমেন্টের যে কোশ্চেন প্যাটার্ন, এখন কিন্তু কোশ্চেন প্যাটার্ন অনেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে কোশ্চেন হয়। তো এই জন্য আমরা দুটোই একসঙ্গে স্টার্ট করব, যখনই এক্সামের ডেট আসবে তখন আমরা দুটো আবার সেপারেট করে নেবো, ঠিক আছে? তো আমরা ফার্স্ট ক্লাস থেকে কিছু বেসিক থেকে স্টার্ট করব। আমরা এত টপ লেভেলে এখন যাব না, আমরা বেসিক থেকে স্টার্ট করব। যারা অলরেডি পুরানো স্টুডেন্ট আছে অনেকটা বেসিকটা ঠিক আছে, স্ট্রং আছে। তো যারা নতুন স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে বা নতুন স্টুডেন্ট যারা আছে ওদের জন্য কিছু স্পেশাল ইনস্ট্রাকশন থাকবে কোন জায়গা থেকে শুরু করতে হবে, ঠিক আছে? আমি ক্লাসের মধ্যে এটা বলে দেবো। আর তো এটা তোমাদের জন্য একটা ইনফরমেশন। ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি কিছু বেসিক জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে কোর্সটা স্টার্ট করা বা কোর্স রিলেটেড, স্টাডি রিলেটেড কি কি কন্টেন্ট থাকবে, প্রিপারেশন কোন জায়গা থেকে শুরু করা, আমার রোড ম্যাপ কি হওয়া দরকার প্রিপারেশনের। হ্যাঁ, তো এগুলো সবগুলোই থাকছে। তো এখানে ফ্যাক্টস বিহাইন্ড দ্য সিলেকশন, কারণ সিলেকশনটা শুধু স্টাডি করে কিন্তু সিলেকশন হয় না, এগুলো ওল্ড কনসেপ্ট, যে আমি বই নিলাম বাজার থেকে স্টাডি করলাম সিলেকশন না। তো ওল্ড কনসেপ্টে আমরা যদি দেখি যে সিলেকশন শুধুমাত্র বই পড়ে সিলেকশন হয়, আর এর থেকে আরো যদি আমি ওল্ড কনসেপ্টে যাই, সিলেকশন মানে স্টাডিরই দরকার নেই, ঠিক আছে? আমি পাস করলাম তো আমার একটা জব শিওর। তো অ্যাকচুয়ালি এখন প্রেজেন্ট সিচুয়েশনে আজকে 2025-এ দাঁড়িয়ে আমার কিন্তু সেই ওল্ড কনসেপ্টে চললে হয় না। আমার নিজে টেকনোলজির সাথে, সিস্টেমের সাথে আমার আপডেট রাখতে লাগে নিজেকে, যে কখন কোন প্যাটার্নের এক্সাম হয়, কোন টাইপের কোশ্চেন আছে। প্রতিটা এক্সামের প্যাটার্ন আলাদা। আমি যদি এখন যদি আমি 10টা এক্সামের নাম বলি, প্রতিটা এক্সামের কোশ্চেন আলাদা হয়। আমি যদি সিএইচও বলি, সিএইচও কোশ্চেন আলাদা হয়, নার্সিং অফিসার বলে আলাদা হয়, নর্সের আলাদা হয়, আরআরবি আলাদা হয়, ইএসআইসি আলাদা হয়, সবগুলো এক্সামের কোশ্চেন প্যাটার্ন আলাদা হয়, ঠিক আছে? তো আমার এই জিনিসটা বুঝতে লাগবে যে আগে কোন এক্সাম এবং তার জন্য আমার কি রোডম্যাপ থাকা দরকার। তো সিলেকশনের পিছনে কিছু বেসিক জিনিস, মানে ফ্যাক্টস বিহাইন্ড দ্য সিলেকশন, কি কি থাকা দরকার এটার মধ্যে আছে ডিপিসি। তো ডিপিসি কি? ডিপিসি একটা রুল, সেটা প্রতিটা স্টুডেন্টেরই ফলো করা দরকার। সিলেকশন শুধুমাত্র স্টাডির উপরে ডিপেন্ড করে না, সিলেকশন ডিপেন্ড করে কিছু জিনিসের উপরে, যেটাকে আমরা ডিপিসি বলি। তো ডিপিসির মধ্যে ফার্স্ট ডিসিপ্লিন, অবভিয়াসলি এটা 100% স্টুডেন্টের দিক থেকে ডিসিপ্লিন মেনটেন করাটা ইম্পর্টেন্ট। শুধু স্টাডি করলে, শুধু ক্লাসে অ্যাটেন্ড করলে, নোটস করলে হয় না, এর জন্য একটা প্রপার ডিসিপ্লিন মেনটেন করতে লাগে। আর পাঞ্চুয়ালিটি, যে আমার ক্লাস কখন, আমার ডেলি কমপ্লিট করা, আমার কোশ্চেন প্র্যাকটিস করা, আমার মক টেস্ট অ্যাটেন্ড করা, আমার কোশ্চেন সলভ করা, আমার ডাউট ক্লিয়ার করা, সমস্ত কিছু এটার উপর ডিপেন্ড করে। লাস্ট হচ্ছে কি কনসিস্টেন্সি। আমি কিছুদিন ক্লাস করলাম, ক্লাস করে ছেড়ে দিলাম। আমি এক্সাম যখন আসে এক্সামের টাইমে একটু স্টাডি করলাম, আমার প্রিপারেশনটা একটু টপে গেল, আবার এক্সাম শেষ আবার স্টপ, না ওইভাবে হয় না। যতক্ষণ পর্যন্ত আমার গোল অ্যাচিভ না হয় ততক্ষণ পর্যন্ত আমার যে সিস্টেমটা, আমার যে কনসিস্টেন্সিটা, এটা কন্টিনিউ থাকা দরকার, ঠিক আছে? তো ডিপিসি একটা মেইন ইম্পর্টেন্ট জিনিস, যেটা সিলেকশন এটার মানে এটার উপরে ডিপেন্ড করে সিলেকশন। আমি যদি তিনটা জিনিসে প্রপার ভাবে মেনটেন করি, আমি যদি রেগুলার প্র্যাকটিস করি, আমি যদি রেগুলার স্টাডি করি, রেগুলার যদি আমি কোনো না কোনো কিছু নিউজ লার্ন করি, তো এটা কিন্তু আলটিমেটলি আমার একটা সিলেকশনের একটা পিলার হয়ে দাঁড়ায়।
ঠিক আছে। তো আলটিমেটলি সিলেকশন ডিপিসির উপর, ডিসিপ্লিন, পাঞ্চুয়ালিটি আর কনসিস্টেন্সির উপর ডিপেন্ড করে সিলেকশন, ঠিক আছে। Why 360 ডিগ্রি? এর পিছনে কিছু রিজন আছে। 360 ডিগ্রি টিচিং এর পিছনে কিছু রিজন আছে। সবসময় কিছু ইউনিক স্ট্র্যাটেজি ফলো করা হয়, ইউনিক টেকনিক ফলো করা হয়। প্রতিটা এক্সাম বেস, হ্যাঁ, প্রতিটা এক্সাম যেমন সিএচওর প্রিপারেশন আলাদা হয়, প্রতিটা এক্সামের প্রিপারেশন আলাদা হয়। তাছাড়া প্রতিটা এক্সামের জন্য অনেকগুলা ক্যাটাগরি প্রিপেয়ার করা হয়, অনেকগুলা লেভেল প্রিপেয়ার করা হয়। তো সবসময় ইউনিক স্ট্র্যাটেজি ফলো করা হয়। অ্যাডভান্স টেকনোলজি, তো তোমরা জানো অ্যাডভান্স টেকনোলজি, কারণ এখন আর আমরা হাতে লিখে বোর্ডে লিখে নেবে হয় না। যখন যার সুবিধা ক্লাসে অ্যাটেন্ড করো, যদি প্রবলেম হয় অ্যাপ থেকে অ্যাক্সেস নিয়ে ক্লাস অ্যাটেন্ড করা যায়, যেখানে রেকর্ডেড ক্লাস থাকে। তো পুরোটা স্টুডেন্ট ফ্রেন্ডলি। নেক্সট হচ্ছে আপ টু ডেট স্টাডি ম্যাটেরিয়ালস। তো স্টাডি ম্যাটেরিয়ালস আপ টু ডেট থাকে এই কারণে, কারণ প্রতিটা এক্সামে তার এক্সামের প্যাটার্নগুলো আলাদা হয় এবং কোশ্চেনগুলো নতুন নতুন কোশ্চেন আসে। তো আমার আপ টু ডেট ম্যাটেরিয়ালস থাকা দরকার। এমন না যে আমি একটা ম্যাটেরিয়ালস প্রিপেয়ার করলাম, এটা দিয়ে আমি বছর বছর না, ওইরকম ভাবে হয় না। পিরিয়ডিক্যাল প্র্যাকটিস টেস্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট। আলটিমেটলি আমার এটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ঠিক আছে। আমার যে এমসিকিউ প্র্যাকটিস করা, আমার কোশ্চেন প্র্যাকটিস করা, এগুলো সবগুলোই ক্লাসে করানো হয়। যেগুলো তোমরা নিশ্চয়ই আগে দেখেছো যে সিএইচও প্রিপারেশনের সময় বিভিন্ন প্যাটার্নের কোশ্চেন থাকতো। 10 সিরিজ, 20 30 সিরিজ, অনেকগুলো সিরিজের কোশ্চেন থাকতো। প্রিভিয়াস ইয়ার স্টুডেন্ট সিলেকশন অ্যান্ড স্টুডেন্ট ট্রাস্ট, ওটা হচ্ছে কি মেইন। আমাদের যে শুধুমাত্র কোচিং করালাম, শুধুমাত্র ম্যাটেরিয়ালস দিলাম, স্টুডেন্টের ফিডব্যাককে, স্টুডেন্টের সিলেকশন যখন হয় তখনই এটা স্টুডেন্টের একটা ট্রাস্টেড ম্যাটেরিয়ালস হয়ে দাঁড়ায়, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ব্লুপ্রিন্ট, যে আমার সামনে যে দুইটা কোর্স স্টার্ট হবে তার একটা ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট এমন একটা জিনিস, ব্লুপ্রিন্ট মিনস প্ল্যানিং। তো উইদাউট প্ল্যানিং কোনো ইনস্টিটিউশন বা কোনো একটা আমার গোল অ্যাচিভ করা কিন্তু অলমোস্ট ইম্পসিবল। তো এই জন্য আমার একটা ব্লুপ্রিন্ট থাকা চাই। ব্লুপ্রিন্ট মিনস আমার একটা প্ল্যানিং, প্রপার প্ল্যানিং থাকা চাই, যে আমি কোন রুটে যাওয়া দরকার। যেমন আমি ঘর থেকে বেরোলে পর আমার একটা প্ল্যানিং থেকে যায়, আমি কোথায় যাবো, কি করবো, সারাদিন একটা প্ল্যান থাকে। তো প্ল্যানের মধ্যে কিছু শর্ট টার্ম প্ল্যান আছে, কিছু লং টার্ম প্ল্যান আছে। তো আমাদের এগুলা, এই যে প্ল্যানগুলো ব্লুপ্রিন্টের মধ্যে, সিলেকশন স্ট্র্যাটেজি ফর নার্সিং অফিসার এন্ড আরআরবি, আমাদের দুটোই একসঙ্গে কোর্স স্টার্ট হবে। ফার্স্ট এখানে কিছু লেভেল আছে, বেসিক লেভেল অ্যাজ পার দ্য আইএসসি নার্সিং সিলেবাস। তো এখানে এই বেসিক লেভেল একবারে আমরা ধরেই শুরু, মানে স্টার্টিং থেকে আমরা কোশ্চেন প্র্যাকটিসে যাওয়ার দরকার নেই। আমাদের ফার্স্ট আগে কি যে বেসিক লেভেলটা ক্লিয়ার হোক। হ্যাঁ, যেমন যদি আমি বলি যে ব্যাক কেয়ার তো রিলেটেড অনেকগুলো কোশ্চেন থাকে, বাট ব্যাক কেয়ার জিনিসটা কি, ঠিক আছে, সিস বাথ জিনিসটা কি, হাইপোথাইরয়েডিজম জিনিসটা কি, আমার আগে বেসিক জিনিসগুলো ক্লিয়ার হওয়া চাই। ক্লিয়ার হওয়ার পরে তারপরে আমার নেক্সট স্টেপে লেভেল 2 তে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবো। কিসে? আমরা আরআরবি থেকে স্টার্ট করবো, ঠিক আছে। তো আরআরবি একটা টপ লেভেলের এক্সাম। আরআরবি যদি আমি টার্গেট করি, আমি যদি 100 টার্গেট করি, বাকি যে ছোট মোটো এক্সাম গুলো থাকে এগুলো কিন্তু এর ভিতরে চলে আসে, এর ভিতরে কভার হয়ে যাবে। তো আমরা প্রথমে আরআরবি থেকে স্টার্ট করবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আমরা সলভ করবো। তো দেখা গেছে আমি যতবারই দেখলাম যে রেলওয়ের যতবারই এক্সাম হয়, প্রিভিয়াস ইয়ার থেকে প্রায় 10 থেকে 15টা কোশ্চেন কিন্তু থাকে, বা তার থেকেও বেশি থাকে, ঠিক আছে। ডিরেক্ট কোশ্চেন 10 থেকে 15টা, এটা রেশনাল যদি আমি দেখি আরো অনেকগুলো কোশ্চেনে থাকে। তো এটা আমাদের একটা প্লাস পয়েন্ট যে কোশ্চেন প্যাটার্ন কেমন, আর এক্সাম প্যাটার্ন কেমন হয়, কোশ্চেন প্যাটার্ন কেমন হয়। আমি স্টার্টিং থেকে এই জিনিসগুলো যদি আমি একটু আইডিয়া রাখি, তো আমার নেক্সট এক্সাম, মানে আপকামিং যে 2025-26 এর যে এক্সাম, এটার ক্ষেত্রে আমার অনেকটা প্লাস পয়েন্ট। লেভেল থার্ড এ অ্যাডভান্স লেভেল প্র্যাকটিস টেস্ট, যেখানে প্র্যাকটিস টেস্ট শুধুমাত্র আমি যা স্টাডি করলাম, শুধু স্টাডি করলে হয় না, স্টাডি করার পর আমার একটা ইভালুয়েশন দরকার। হ্যাঁ, আমার একটা যে আমার নলেজটা কতটা গেইন হলো, কতটা ইমপ্রুভ হলো, তার একটা প্রপার ইভালুয়েশন চাই। এই জন্য অ্যাডভান্স লেভেলে আমার প্র্যাকটিস টেস্ট। লেভেল 3B অ্যাডভান্স লেভেল মাল্টিপল অ্যাঙ্গেল এমসিকিউ। মাল্টিপল লেভেল এমসিকিউ, কারণ এখন কিন্তু এক্সামের মধ্যে ইজি সিঙ্গেল লাইনে কোশ্চেন থাকে না, মাল্টিপল লেভেলে মাল্টিপল অ্যাঙ্গেলে কোশ্চেন থাকে, ডাবল লাইনে কোশ্চেন থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখবো মাল্টিপল অ্যাঙ্গেলে কি কি কোশ্চেন থাকে, যেমন অ্যাসারশন এন্ড রিজন, যেমন প্রিভিয়াস ক্লাসে একটা ক্লাস করেছিলাম যে অ্যাসারশন এন্ড রিজন, তারপরে আরো অনেকগুলো ডিফারেন্ট অ্যাঙ্গেলে কোশ্চেন থাকে। লেভেল 4 এ আমরা দেখবো মক টেস্ট, আবার প্র্যাকটিস টেস্ট আমরা এখানে করবো, কারণ টেস্ট
যত আমি ইভ্যালুয়েট করবো নিজেকে তত আমার ইমপ্রুভমেন্ট লেভেলটা চেঞ্জ হবে। লেভেল 5 যেটা ফাইনাল লেভেল, হিডেন সিলেকশন রুল। সিলেকশনের ক্ষেত্রে যেমন আমি যদি বলি যে নার্সিং অফিসার ত্রিপুরা গভর্নমেন্টে 85 এ এক্সাম হয়, 85 এ এক্সাম হয়, 15 হয় ইন্টারভিউ। দেখা গেল যে থিওরি ক্লিয়ার, মানে এখানে 85 ক্লিয়ার করার পরে একটা ভালো নাম্বার পাওয়ার পরও এখানে গিয়ে সিলেকশন হয় না। কারণ কি? প্রপার সিস্টেম না জানা থাকা, প্রপার যে ইন্টারভিউ টেকনিক গুলা না জানা, এই কারণে এখানে 15 মার্কের মধ্যে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু এখানে ব্লক হয়ে যায়। ঠিক আছে, এখানে 15 মার্কের মধ্যে এখানে এই 15 মার্কের মধ্যে এক্সামিনার তোমার নলেজ অ্যাসেস করে না, বাট তোমার ওভারঅল পার্সোনালিটি, অ্যাটিটিউড, এই জিনিসগুলো অ্যাসেস করে। ঠিক আছে, তো এখানে তোমার নলেজটা ইম্পর্টেন্ট না, নলেজ তোমার এখানে 85 এর মধ্যে তোমার নলেজ, এখানে তোমার নলেজ না, নলেজ থেকে এখানে তোমার পার্সোনালিটি কতটা একটা এক্সামের সঙ্গে রিলেটেড বা তোমার সিচুয়েশনের সময় তোমার পার্সোনালিটিটা কতটা অ্যাডজাস্টেড, এটা জাস্ট অ্যাসেস করে। তো এই জিনিসগুলা আমরা এখানে স্টাডি করব। ঠিক আছে, আর 5 সিক্রেট মান্ত্রা। ঠিক আছে, সিলেকশন শুধুমাত্র স্টাডির উপর ডিপেন্ড করে না, তার কিছু বেসিক জিনিস থাকে, তার কিছু বেসিক হিডেন রুল থাকে। ঠিক আছে, এটা জানা দরকার। এটা যদি না জানা থাকে এটা কিন্তু ভীষণ টাফ যে আমার ইন্টারভিউর মধ্যে কি করা দরকার, কি না করা দরকার। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ লেভেল অনুসারে, যেটা আমাদের ব্লুপ্রিন্ট লেভেল অনুসারে স্টেপ বাই স্টেপ সবগুলো আমরা স্টাডি করব। এক্সামের জন্য আমার প্রতিটা স্টেপ ইম্পর্টেন্ট, প্রতিটা ব্লুপ্রিন্ট আমার ইম্পর্টেন্ট। আমার রোড ম্যাপটা যদি আমার কাছে ক্লিয়ার থাকে, এটা তোমাদের রোড ম্যাপ, ঠিক এই অনুসারে তোমাদের সবগুলা ক্লাস বা প্রিপারেশন সবকিছু ঠিক এই ব্লুপ্রিন্ট অনুসারে থাকবে। ঠিক আছে, আমার যদি প্রপার একটা প্ল্যানিং থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমার আর ট্র্যাক চেঞ্জ হয় না। ঠিক আছে, ট্র্যাক যাতে ফিক্স থাকে, এমন আছে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমার ট্র্যাক চেঞ্জ হয় না, ট্র্যাক যাতে আমার সেম থাকে, ফিক্স ট্র্যাক থাকে। তো আলটিমেটলি সিলেকশন কিন্তু ওই জিনিসগুলো ফলো করলে, ডিপিসি, ডিসিপ্লিন, পাঞ্চুয়ালিটি আর কনসিস্টেন্সি, বাস সিম্পল জিনিস বাট ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট লেভেলটা এটার উপরে পুরা আমরা যা যা স্টাডি করি সবকিছু এখানে গিয়ে এটার লাস্ট এন্ডিং পয়েন্ট, আর এখানে মেইন জিনিসটা। ঠিক আছে, তো দেখবে তুমি লেভেল 1 ক্রস করলে, লেভেল 2 ক্রস করলে, লেভেল 3 ক্রস করলে, লেভেল 5, ঠিক আছে, লেভেল 5টা অনেকটা ডিফারেন্ট, অনেকটা ডিফিকাল্ট। ঠিক আছে, তুমি যদি ঠিক এখান থেকে এখানে ক্রস করো তাহলে কিন্তু তোমার আলটিমেট যে সিলেকশনটা কিন্তু এখানে কনফার্ম হয়। ঠিক আছে, তো আমরা সবকিছু জিনিস আমরা স্টেপ বাই স্টেপ স্টাডি করব। ঠিক আছে, একদিনে কিছু হয় না, বাট একদিন এটা সাকসেস হয়। ঠিক আছে, একদিনে কোনো কিছু পসিবল হয় না যে আমি একদিন 2 দিন স্টাডি করে আমার সিলেকশন যদি না, ওরকম ভাবে হয় না, শর্টকাট কোনো কিছুই হয় না, বাট সবকিছু একটা প্রপার টাইম লাগে। ঠিক না, ভালো জিনিস হতে গেলে সবকিছু একটা টাইম লাগে। আচ্ছা, তো অনেক স্টুডেন্টের কোশ্চেন থাকে বা এটা একটা ট্রান্সপারেন্সি থাকা দরকার, যে তোমাদের সঙ্গে আমাদের যে একটা ট্রান্সপারেন্সি থাকা দরকার, যে কন্টেন্ট গুলো কোথেকে আসে। কন্টেন্ট সিলেকশন একটা ভীষণ ডিফিকাল্ট, ঠিক না, প্রতিটা এক্সামের উপরে বেস করে কন্টেন্ট সিলেকশন করা একটা ভীষণ ডিফিকাল্ট, একটা ভীষণ চ্যালেঞ্জিং। তো একটা ট্রান্সপারেন্সি থাকা দরকার যে অ্যাকচুয়াল কন্টেন্ট গুলো কোথেকে আসে। তো আমি এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কন্টেন্ট গুলো কোথেকে আসে। কন্টেন্ট আসে সবগুলো অথেন্টিক টেক্সট বুক থেকে। ফার্স্ট টেক্সট বুক, ঠিক আছে, তোমাদের জন্য যতগুলো আমি কন্টেন্ট নিয়ে আসি, যতগুলো আমি ক্লাস করাই, সবগুলো কন্টেন্ট অথেন্টিক টেক্সট বুক থেকে আসে। ঠিক আছে, বই তোমার কাছেও আছে, বই আমার কাছেও আছে, বাট ব্যাপারটা হলো কোন পার্টটা তোমার এক্সামের জন্য দরকার আর কোন পার্টটা দরকার নেই। ঠিক আছে, এটা হলো ব্যাপার। তো টেক্সট বুকের মধ্যে আমরা কি দেখি, ডিসি দত্তা যেটা অবস্টেট্রিক এন্ড গাইনোকোলজি, আরসি বাণী যেটা কোনটা মেন্টাল হেলথ, রিম্পল শর্মা কোনটা পেডিয়াট্রিক, এস কে শর্মা রিসার্চ, কে কে গুলানি কমিউনিটি, পোর্টার এন্ড পেরি, কিসব বই, পোর্টার এন্ড পেরি, ব্রুনার্স এন্ড শোল্ডার্স, লিপিং কট। ঠিক আছে, তো এগুলা সবগুলা তোমাদের স্টাডির জন্য, তোমাদের কন্টেন্ট সিলেকশনের ক্ষেত্রে এই সমস্ত অথেন্টিক বইগুলা, আরো বই আছে, এগুলো সবগুলো অথেন্টিক বই থেকে তোমাদের কন্টেন্ট গুলো প্রিপেয়ার করা হবে। কিছু এনক্লেস প্যাটার্নের বই ফলো করা হয়, কারণ এনক্লেস
এটা এটা একটা অথেন্টিক বই। আর এখান থেকে যে তোমাদের যে এক্সাম সেন্ট্রাল লেভেলে যে এক্সাম হয়, সেন্ট্রাল বেস যে এক্সামগুলো হয়, সবগুলো এনক্লেস প্যাটার্নের কোশ্চেন থাকে, এমসিকিউগুলো, ঠিক আছে। তো এই জন্য ফলো করা হয় মোজবে, টিআরই আদব, টার্গেট হাই, সন্ডার্স, ঠিক আছে। এগুলো সবগুলো এনক্লেস প্যাটার্নের বই। এগুলো থেকে তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য যে কন্টেন্টগুলো থাকে, কিছু কন্টেন্ট এখান থেকে সিলেক্ট করা হয়। স্পেশাল এক্সাম কন্টেন্ট, প্রতিটি এক্সামের জন্য কিছু আলাদা আলাদা কন্টেন্ট থাকে, এগুলা কালেক্ট করা হয়। কিছু অথেন্টিক গভর্নমেন্ট পোর্টাল ইউজ করা হয়, যেমন WHO, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ইউনিসেফ, THS, NHP, NHM, IHIP, NHM, ঠিক আছে। এগুলো সবগুলো কিছু অথেন্টিক গভর্নমেন্ট সাইট, ঠিক আছে। যখন গুগলের মধ্যে কিছু সার্চ করো, অনেকগুলো সাইট আছে, ঠিক আছে। যখন গভর্নমেন্ট সাইটগুলো ফলো করো, এগুলোর মধ্যে ডেটাগুলো অথেন্টিক ডেটা থাকে। তো এগুলো হচ্ছে গিয়ে কন্টেন্ট সিলেকশনের মেইন সোর্স, ঠিক আছে। কন্টেন্ট সিলেকশনের মেইন সোর্স, আরো কিছু সোর্স থাকে, তবে এগুলা সবগুলা সোর্স থেকে কন্টেন্টগুলো তোমাদের জন্য সিলেক্ট করা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে তোমাদের বেসিক ইন্ট্রোডাকশন। তোমাদের কোর্স শুরু হওয়ার আগে জিনিসটা, বেসিক জিনিসগুলো তোমাদের জানা দরকার, যে প্রতিটা জিনিস কিভাবে আমরা শুরু করা দরকার, কোন জায়গা থেকে আমরা স্টার্ট করা দরকার, ঠিক আছে। তো আর আরেকটা জিনিস আমি এখানে একটু বলে দিই, যে যারা নিউ স্টুডেন্ট, ঠিক আছে, যারা নিউ স্টুডেন্ট, যারা একদমই ফার্স্ট টাইম 360 তে একদমই ফার্স্ট টাইম, তারা প্রথমে বেসিক জিনিসগুলো ক্লিয়ার করো। বেসিক বেসিক নলেজ গুলো কোথেকে? তোমাদের যে অ্যাপ 360 অ্যাপ, এই অ্যাপের মধ্যে আমরা কিছু কন্টেন্ট আপলোড করে দেব, ঠিক আছে। ঠিক আছে, আমরা কিছু বেসিক জিনিস আপলোড করে দেবো। আরেকটা 360 ইউটিউব, এখান থেকে তোমরা কুইক লার্নিং সিরিজ, সম্ভবত এখানে 35 সিরিজ আছে, ঠিক আছে। এগুলো সবগুলো কমপ্লিট করো, ঠিক আছে। যারা ফার্স্ট নিউ অ্যাডমিশন, যারা, তার জন্য এখান থেকে যে এমসিকিউ সিরিজগুলো 23-24 এমন এমসিকিউ সিরিজ আছে, এগুলো সবগুলো কমপ্লিট করো, ঠিক আছে। তো যারা নিউ স্টুডেন্ট, তো নিউ স্টুডেন্টের বেসিকটা আগে ক্লিয়ার হওয়া চাই, ঠিক আছে। বেসিকটা ক্লিয়ার না হলে এমসিকিউ যখন ক্লাস নেব, ক্লাসের মধ্যে কিছু কিছু টার্ম নতুন নতুন লাগবে, তো তার জন্য আগে এই জিনিসগুলো কমপ্লিট করো, ঠিক আছে। কমিউনিটি, নার্সিং ফাউন্ডেশন, ম্যাটারনাল পেডিয়া, হ্যাঁ, মেন্টাল হেলথ, এগুলো আগে কমপ্লিট করো, বেসিক জিনিসগুলো, ঠিক আছে। এগুলো কমপ্লিট করতে খুব বেশি হলে 10 to 15 ডেজ টাইম লাগবে, ঠিক আছে। এগুলো কমপ্লিট করো, বেসিক জিনিসগুলো কমপ্লিট করার পরে তারপরে এই ক্লাসটা স্টার্ট করো, ঠিক আছে। কুইক লার্নিং সিরিজ যেগুলো আছে, ছোট ছোট ক্লাসগুলো আছে, শর্ট পিরিয়ডের যে শর্ট টাইমের যে ক্লাসগুলো 25 মিনিট 30 মিনিট এমন ভাবে। আর এমসিকিউ সিরিজগুলো কমপ্লিট করো, ডেইলি একটা করে বা দুইটা করে এমসিকিউ সিরিজ কমপ্লিট করো। আর সবগুলা একটা প্রপার যাতে নোট খাতা মেনটেন করা হয়। এগুলা যারা নিউ অ্যাডমিশন স্টুডেন্ট, ঠিক আছে। আর যারা ওল্ড স্টুডেন্ট, তারা কোনো প্রবলেম নেই, অলরেডি বেসিক জিনিসগুলো কমপ্লিট, এখন থেকে যেখান থেকে ক্লাস শুরু এখান থেকে স্টার্ট করো, ঠিক আছে। এটা একটা ইনফরমেশন তোমাদের জন্য, ঠিক আছে। তো আমরা বেসিক জিনিসটা এতটুকুই, ইন্ট্রোডাক্টরি ক্লাস এতটুকুই, আমরা নেক্সট ক্লাস স্টার্ট করব। আচ্ছা, তো এটা হচ্ছে কি তোমাদের ফার্স্ট ক্লাস। তো তোমাদের ক্লাস এক্সাম অবধি, যতক্ষণ না পর্যন্ত এক্সাম হয়, এক্সাম অবধি কন্টিনিউ থাকবে, হ্যাঁ। কারণ এখন কিন্তু আমরা একটু অ্যাডভান্স স্টেজে আছি, কারণ এক্সামের উপর ডিপেন্ড করে। আমি আগে বললাম যে প্রতিটা এক্সামের লেভেল আলাদা থাকে। আরআরবি কিন্তু একটু অন্য লেভেলে এক্সাম হয়, প্লাস ত্রিপুরা গভর্নমেন্টের যে এক্সাম, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখো, কোশ্চেন কিন্তু অনেকটা একটু টাফ লেভেলের কোশ্চেন থাকে, অতটা ইজি কোশ্চেন থাকে না, ট্রিকি কোশ্চেন থাকে। তো আমার প্রিপারেশনটা যখন লং টাইম প্রিপারেশন চলে, আমার কিন্তু বেসিক জিনিসগুলো থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমাদের সব কিছু কিন্তু ওভারঅল জিনিসটা
একটা ইজি প্রসেসে চলে আসে, ঠিক আছে। তো এটা আমাদের ফার্স্ট ক্লাস, এটা আমাদের ফার্স্ট ক্লাস। তো আমরা দুইটা একসঙ্গে স্টার্ট করব। আমরা ফার্স্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে আমরা স্টার্ট করব। কার? আরআরবি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। মানে কোশ্চেন শুধু আরআরবি এরকম না, কোশ্চেন শুধু যে আরআরবিতে আসে এরকম না। কোশ্চেন কিন্তু সেম কোশ্চেন কিন্তু বিভিন্ন এক্সামে আসতে পারে, ঠিক আছে। কারণ যখনই কোশ্চেন ডিসকাস করবো তা কোশ্চেনের সঙ্গে তার রেশনাল সহ ডিসকাস করতে গেলে দেখা যায় যে কোশ্চেন যে কোনো এক্সামে আসার সম্ভাবনা বেশি। তো আমরা স্টার্ট করি আরআরবি দিয়ে, টার্গেট আরআরবি, বাট ওভারঅল সবটাই কভার করা হবে, শুধু ত্রিপুরা গভর্নমেন্ট আরআরবি এমন না। এটার উপরে নর্থসেটও কভার হয়, এটার উপরে স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সামে কভার হয়। তো আমরা জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়ে স্টার্ট করি, বাকি স্টার্ট করতে করতে আমরা আরো অনেক কিছু ডিসকাস করব। কোশ্চেনের সিস্টেম ঠিক আগের মতোই, এমসিকিউ প্যাটার্নে ফার্স্ট এমসিকিউ দিয়ে আমরা স্টার্ট করি। কোশ্চেন থাকবে, সঙ্গে 4টা অপশন থাকবে, যেটা কারেক্ট আনসার হওয়ার সম্ভাবনা ওইটা ট্রাই করো, ঠিক আছে। কোশ্চেন রিড করো, কারণ কোশ্চেন রিড করে বোঝাটা একটা মানে সলভ করার অনেকটা ইজি প্রসেস। মানে কোশ্চেন বুঝে সলভ করাটা অনেকটা ইম্পর্টেন্ট, যে আমি কোশ্চেন আগে বুঝতে লাগবে যে কোশ্চেনের মধ্যে মানে কোশ্চেনটা কি, কোশ্চেনের মধ্যে কি কোশ্চেন করলো, যে রিলেটেড আনসার বা কি হওয়ার সম্ভাবনা। তো which of the following is not a type of back massage? তো ফার্স্ট ইয়ারের কোশ্চেন, ফার্স্ট ইয়ারে নার্সিং ফাউন্ডেশনের কোশ্চেন, ব্যাক কেয়ার, ব্যাক মাসাজ, এগুলা সবগুলা প্রসিডিউর রিলেটেড সবগুলা ফার্স্ট ইয়ারেই কোশ্চেন থাকে। তো ফার্স্ট ইয়ারের কোশ্চেন থেকে আমরা স্টার্ট করলাম, যেটা প্রিভিয়াস ইয়ার আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখো, এখানে এই কোশ্চেনটা আছে। তো which of the following is not? তো এখানে সবগুলা কারেক্ট আনসার, একটা রং আনসার, যেটা এটা কারেক্ট আনসার। আনসার কোনটা? বি, এফ্লুরেস, শকিং, ট্যাপিং, পেস্টিসাইড, ঠিক আছে। তো এখানে শুধু বি আনসার দিলে হয় না, যে এটা নেক্সট টাইম হয়তো এটা আনসার না দিয়ে অন্য কোনো আনসার দিতে পারে, ঠিক আছে। শকিংটা না দিয়ে অন্য কিছু দিতে পারে। তো তার আগে আমার স্টেপগুলো জানা দরকার। তো ব্যাক কেয়ার, ব্যাক আমরা জানি ব্যাক মাসাজ, ঠিক আছে। তো এটার পারপাস কি, মানে এটা ইউজ কি কি কি? ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন, ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন, এটা তো আমরা জানি, বাচ্চারা কোশ্চেন। হ্যাঁ, তো প্রিভেন্ট, হ্যাঁ ব্যাড সোর, এটা একটা নাম কি? প্রেসার আলসার, ডিকিউবিটাস আলসার, ঠিক আছে। ব্যাড সোর। আর কি কি ইমপ্রুভ হয়? ইমপ্রুভ মাসেল টেনশন, এটা ইমপ্রুভ না, এটা রিডিউস হয়, রিডিউস মাসেল টেনশন। improve mental and physical health, ঠিক আছে। তো এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো, যে আমরা ব্যাক কেয়ার কেন দেওয়া দরকার। ব্যাক কেয়ার মেইনলি যারা প্যারালাইজ বা ক্রনিক টাইম বেড বা কমাটোস পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে ব্যাক কেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। ব্যাক কেয়ারে কিছু স্টেপ থাকে। কি কি স্টেপ থাকে? ব্যাক কেয়ার স্টেপ ডিফারেন্ট বইয়ে ডিফারেন্ট স্টেপ থাকে, ঠিক আছে। তো ব্যাক কেয়ার কি কি স্টেপ থাকে? না না, এত বেশি এত মনে রাখার দরকার নেই, মেন্টাল প্রেশার নেওয়ার একদম দরকার নেই। এখানে লেখা আছে না, রিডিউস মেন্টাল স্ট্রেস, ইট ফ্রেশ tomato, eat fresh tomato, vegetable and vitamin K. बस এটাই স্টেপ, কি স্টেপ? ইট ফ্রেশ টমেটো, ভেজিটেবল এন্ড ভিটামিন কে। এখানে মানে আমার এক্সাম মধ্যে লেখার মতো কিছু নাই, জাস্ট অপশন ক্লিক করা। ইট মিন্স ইটলোরেস, ফ্রেশ মিন্স ফ্রিকশন, vegetable means eat tomato means
ট্যাপিং, ট্যাপটমেন্ট, ভেজিটেবল, ভাইব্রেশন, যেটার মধ্যে কাপিং, হ্যাঁ ওটা থাকে। ভিটামিন কে, ভিটামিন কে হ্যাঁ নিডিং, নিডিং আর পেট্রিসেক্স সেম জিনিস, ঠিক আছে, নিডিং আর পেট্রিসেক্স সেম জিনিস। তো স্টেপগুলো কি? ইপ্লিউরাস, ইপ্লিউরাস, ফ্রিকশন, ফ্রিকশন, ট্যাপিং, ট্যাপটমেন্ট, ট্যাপটমেন্ট, ভাইব্রেশন, নিডিং। হ্যাঁ রোলিংটা কোনটা? এখানের মধ্যে বাকিগুলো সবগুলো থাকে ভাইব্রেশনের মধ্যে, ঠিক আছে। তো টোটাল কয়টা স্টেপ? 1 2 3 4 5। রোলিং থাকে, নিকিং, হ্যাকিং থাকে, কাপিং থাকে, সবগুলো এই ভাইব্রেশনের মধ্যে, ঠিক আছে। ঠিক আছে, টোটাল 5টা স্টেপ আর অনেকগুলোই থাকে, ম্যাক্সিমাম স্টেপ এই ভাইব্রেশনের মধ্যেই থাকে, ঠিক আছে। তো which of the following is not a type of back massage? তো ইপ্লিউরাস, ট্যাপিং, পেট্রিসেক্স, এটা রং আনসার, ঠিক আছে। দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ মানে যে এমন যে মানে শুধু কোশ্চেন আর আনসার বলে লাভ নেই না, পুরো জিনিসটা জানা দরকার, ঠিক না। যে কোশ্চেন মানে এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এমন নেক্সট ইয়ার হয়তো এটা রিলেটেড অন্য কোশ্চেন থাকতে পারে, তো আমার পুরো জিনিসটা জানা দরকার যাতে নেক্সট টাইম এটা রিলেটেড যদি নেক্সট টাইম কোনো কোশ্চেন আসে মিস যাতে না যায়, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা কিন্তু 10 থেকে 15টা কোশ্চেন থাকে, ঠিক আছে। ডিরেক্ট কোশ্চেন থাকে, ইনডাইরেক্ট কোশ্চেন তো আরো থাকার সম্ভাবনা বেশি, ঠিক না। তো আমার সবটা জিনিসই আলাদা আলাদা নলেজ না নিয়ে পুরো জিনিসটা জানা থাকা ভালো, ঠিক আছে। তো এখানে কিছু অনেক সময় কি করে ইমেজ বেস কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে, ইমেজ বেস কোশ্চেন জিজ্ঞেস করে। তো এখানে টোটাল 4টা ইমেজ দেওয়া আছে, ঠিক আছে, কোনটা কোন ইমেজ? ফার্স্টটা কি? ফার্স্ট ইমেজ বেস কোশ্চেন যদি জিজ্ঞেস করে কোনটা কি? 4 নম্বর কোনটা? শিওর শিওর কোনটা কি? আরে বাবা এখানে দেখো না, এটা এটা কিসের মতো? ই না, উল্টাতে ই না, এই যে এখান থেকে স্টার্ট করা এদিকে আছে। তো আমি যদি একটু মানে বেসিক ভাবে দেখি, আমি কিভাবে দেখি এমন তো না। তো ই মিন্স নেক্সট সেকেন্ড, থার্ড, এটা কি? এফ মানে এফ, এটা ঠিক আছে। পেট্রিসেক এটা না একটা। তো ইমেজ বেস যদি কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে, দেখো গুগল সার্চ করলে বা বিভিন্ন বই দেখলে বিভিন্ন রকম থাকে, ঠিক আছে। তো একদমই অথেন্টিক এখানে যা দেওয়া আছে টোটাল 5টা স্টেজ,
অনেক জায়গায় 7টাও স্টেজ থাকে, কোনো অসুবিধা নেই, সবটাই কারেক্ট, 7টাও কারেক্ট, বাট ওইটা ভাইব্রেশনের আন্ডারে ম্যাক্সিমাম স্টেজ বাকি যে স্টেজগুলো থাকে। স্যার কলেজে তো আলাদা আলাদা রকমের করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অথেন্টিক সাইডটা দেখো, ইউরোথ্রাল ওপেনিং লোকেটেড বিহাইন্ড দ্য পেনিস, মানে এক্সামে কতবার জিজ্ঞেস করলো, ঠিক আছে, নর্সের থেকে শুরু করে আরবের থেকে শুরু করে ইএসএসসি থেকে শুরু করে বিভিন্ন এক্সামে এই কোশ্চেনটা খুবই কমন। ইউরোথ্রাল ওপেনিং লোকেটেড বিহাইন্ড দ্য পেনিস ইজ নোন এজ ফিমোসিস, এপিসপেডিয়াসিস, হাইপোস্পেডিয়াসিস, হাইড্রোসিস। কি তো বাচ্চাদের মধ্যে কিছু কনজেনিটাল ডিফর্মিটি থাকে, এগুলো সবগুলো কনজেনিটাল ডিফর্মিটি। ঠিক আছে, এর মধ্যে থাকে কি ফিমোসিস। ফিমোসিসটা কি? unable to retract foreskin over the gland penis। ঠিক আছে, তো এটা কি হয়, ঠিক আছে, এখানে যে ফোরস্কিনটা থাকে, এটা রিট্রাক্ট হয় না, ঠিক আছে, মানে এটা নিচের দিকে নামে না, ঠিক আছে, তো এটা নিচের দিকে নামে না, এটা কি ফিমোসিস। একটা ফিমোসিস থাকে আর একটা ঠিক তার অপোজিট থাকে প্যারাফিমোসিস। প্যারাফিমোসিস তো প্যারাফিমোসিসের মধ্যে কি হয়, unable to revert back foreskin over the penis। এখানের মধ্যে কি হয়, ঠিক আছে, এখানে যে স্কিনটা থাকে, এখানে যে ফোরস্কিনটা থাকে, এই ফোরস্কিনটা ফরওয়ার্ড মুভমেন্ট হয় না, ঠিক আছে, ফরওয়ার্ড মুভমেন্ট হয় না, ঠিক আছে। তো একটা ফিমোসিস আর একটা প্যারাফিমোসিস, একটা আরেকটার অপোজিট, একটাতে রিট্রাক্ট হয় না আর একটাতে রিভার্ট ব্যাক হয় না, ক্লিয়ার। এই দুইটারই একটা কমন সার্জারি থাকে, সার্জিক্যাল ম্যানেজমেন্ট, সারকামসিশন। একদম সিম্পল একটা প্রসিডিউর, মাইনর প্রসিডিউর। এখানে কি করে, জাস্ট যে ফোরস্কিনটা থাকে এখানে কাট করে, ঠিক আছে, তো নরমাল হয়ে যায়। হ্যাঁ, এখানের মধ্যে যে স্কিনটা থাকে, স্কিনের যে স্কিনটা এখান থেকে সার্জারি করে এটা সাইড করে দেয়, ঠিক আছে, রিলিজ করে দেয়। তো এটা তখন এটা ঠিক হয়ে যায়। দুইটারই সার্জারি সারকামসিশন, ঠিক আছে, সিম্পল ওপিডি বেসড প্রসিডিউর, মাইনর ওটি বেসড প্রসিডিউর, ঠিক আছে। তো ফিমোসিস ক্লিয়ার। হাইড্রোসিলটা কি? হাইড্রোসিল হাইড্রোসিলটা কি? abnormal accumulation of serous fluid around the testes। Abnormal accumulation of serous fluid around testes। নেক্সট এপিসপেডিয়াসিস, হাইপোস্পেডিয়াসিস। আচ্ছা,
আমার যদি হাতটা এমনভাবে থাকে, এটার কোন পার্টটা ডরসাল আর কোনটা ভেন্ট্রাল পার্ট, ডরসাল সারফেস আর ভেন্ট্রাল সারফেস, ঠিক আছে, আপার পার্ট না লোয়ার পার্ট, ডরসাল সারফেস কোনটা, আপার পার্ট না লোয়ার পার্ট, ডরসাল, ডরসাল আর ভেন্ট্রাল। আচ্ছা অ্যালফাবেটিক্যালি কোনটা আগে আছে, ডি, অ্যালফাবেটিক্যালি তো আগে ডি আছে না, তো ডরসাল কোনটা, আপার পার্ট, আর ভেন্ট্রাল অ্যালফাবেটিক্যালি লাস্টে আসে লোয়ার পার্ট। সেম এখানে এপিসপেডিয়াসিস মিন্স ডরসাল সারফেস, এপিসপেডিয়াসিস মিন্স hypospadiasis means ventral, ঠিক আছে, এত তো ক্লিয়ার। কি হয়, ইউরেথ্রাল ওপেনিং থাকে পেনিসে নরমালি কি হয়, পেনিস ওপেন থাকে, এন্ডিং পয়েন্ট ওপেন থাকে, ঠিক আছে, এখানে ওপেন থাকে। তো এখানে যদি ওপেনিংটা যদি ডরসাল সারফেসে থাকে, আবার যদি ওপেনিংটা যদি ভেন্ট্রাল সারফেসে থাকে, তখন ভেন্ট্রাল সারফেস যেটা, এটার নাম কি, হাইপোস্পেডিয়াসিস, এটার নাম আর ডরসাল সারফেস এপিসপেডিয়াসিস। ক্লিয়ার? ডরসাল সারফেস পেনিসে নরমালি ওপেনিংটা এন্ডিং মানে যেখানে লাস্ট পার্ট এখানে ওপেন থাকে, এখানে ওপেন থাকে ইউরেথ্রা, এখানে ওপেন থাকে। বাট ইউরেথ্রাল ওপেনিং যদি পেনিসের উপরের দিকে থাকে, মানে ডরসাল সারফেসে যদি থাকে, ডরসাল সারফেস, হ্যাঁ, তখন এটার নাম এপিসপেডিয়াসিস। আর ওপেনিংটা যদি এখানে না থাকে, যদি লোয়ার মানে আন্ডার দ্য পেনিস থাকে, তখন এটা ভেন্ট্রাল সারফেস, তখন এটা নাম হাইপোস্পেডিয়াসিস, ঠিক আছে। কোশ্চেনে কি আছে, ইউরেথ্রাল ওপেনিং লোকেটেড বিহাইন্ড দ্য পেনিস, তো বিহাইন্ড মিন্স লোয়ার, কারেক্ট আনসার হাইপোস্পেডিয়াসিস। ক্লিয়ার? Balsalam forceps is used for grasping the এক্সামের মধ্যে ফরসেপ ইনস্ট্রুমেন্ট ইমেজ বেস কোশ্চেন কিন্তু অনেকগুলো থাকে ইনস্ট্রুমেন্টের উপরে। ভালসালাম ফরসেপ ইজ ইউজড ফর গ্র্যাপিং দা, তো গ্র্যাপিংটা পরে আগে জানতে লাগবে ভালসালাম ফরসেপটা কি, ভালসালাম ফরসেপটা কি, দেখতে কেমন হয়, দেখতে অনেকটা এমন হয়, ঠিক আছে। এই যে এখানে কি থাকে, এখানে যাতে গ্র্যাব করা যায়, ঠিক আছে, এমন ভাবে থাকে, একটা এরকম ভাবে থাকে, ঠিক আছে, যাতে ইজিলি গ্র্যাব করা যায়, হ্যাঁ। তো এটা কোনটার জন্য, পেরিনিয়াম না ফিটাল হেড সার্ভিক্সের জন্য করা হয়, ঠিক আছে, সার্ভিক্স গ্র্যাব করার জন্য এটা ইউজ করা হয়, ঠিক আছে। হিস্টেরেক্টমির সময় এটা করা যায়, হিস্টেরেক্টমি। তারপর কপারটি ইনসারশনে এটা ইউজ করা হয়, সার্ভাইকাল এক্সামিনেশনে, হ্যাঁ করা যায়, মানে সার্ভিস রিলেটেড যা যা আছে সবকিছুর ক্ষেত্রে আমরা ভালসালাম ফরসেপ ইউজ করতে পারি, ঠিক আছে। বুঝা গেল? কারেক্ট আনসার সি। তো ফরসেপটা দেখতে অনেকটা এমন টাইপের হয়, ঠিক আছে, এখানে লকিং সিস্টেম থাকে, ঠিক আছে, সার্ভিক্স গ্র্যাব করে এখানে লক করা যায়, ঠিক আছে। তো এটা অনেকগুলো প্রসিডিওর, মানে সার্ভিক্স রিলেটেড অনেকগুলো প্রসিডিওরে আমরা ভালসালাম ফরসেপটা ইউজ করি, ঠিক আছে। এখানে দেখো, এখানে লকিং সিস্টেম এখানে থাকে, আর এখানে যাতে ইজিলি গ্র্যাব করা যায় ওরকম ভাবে করা থাকে।
Which type of crutch is frequently used by patient of all the age on a short-term basis? Platform crutch, auxiliary crutch, lock stand crutch, extensor crutch. কোনটা কারেক্ট আছে? Regular basis, frequently used by the patient. All age group. কোনটা? যা মোস্ট কমন কোনটা আমরা ইউজ করি? ক্রাচ কোনটা? যারা ইউজ করে যে অ্যাক্সিলার দেখা যায় মোস্ট কমন যেটা অ্যাক্সিলার উপরে দিয়ে যেটা দেখা যায়, ঠিক আছে? কোনটা ক্রাচ? এমন ভাবে থাকে না? থাকে না এমন ভাবে ক্রাচ ইউজ করে? তো এটা কি অ্যাক্সিলারি ক্রাচ? আর আরো অনেকগুলো থাকে। ঠিক আছে, এগুলা প্ল্যাটফর্ম ক্রাচ, লক স্ট্যান্ড, এক্সটেনশন অনেকটা দেখতে মনে হয়, ঠিক আছে? তো যেগুলা অ্যাক্সিলারি ক্রাচ এগুলোর মধ্যে কিন্তু একটা কমপ্লিকেশন থাকে, হ্যাঁ। আচ্ছা, যেগুলো আমরা অ্যাক্সিলারি ক্রাচ ইউজ করি, আচ্ছা ওয়েটটা কিসের উপর থাকে? হাতে থাকে না অ্যাক্সিলাতে থাকে? হ্যাঁ, বোঝা গেল? মানে যেগুলা যারা ওল্ড এজ লোক বা যারা প্যারালাইজ বা যারা ফ্র্যাকচার, যে ক্রাচগুলো ইউজ করে অ্যাক্সিলাতে থাকে নাকি হাতের উপরে ওয়েটটা থাকে? কোনটা, অ্যাক্সিলা না হাত? হাতের উপরে ওয়েটটা থাকে, ঠিক আছে? যদি অ্যাক্সিলার উপরে থাকে তখন কিন্তু অ্যাক্সিলারি না ড্যামেজ হওয়ার চান্স থাকে, ঠিক আছে? ওয়েট সবসময় হাতের উপর থাকে, হাতের উপর থাকে, অ্যাক্সিলার উপরে, অ্যাক্সিলার মধ্যে থাকে না, ঠিক আছে? তো এটা আনসার কি? মোস্ট কমন অ্যাক্সিলারি ক্রাচ। নেক্সট, ইউনিভার্সাল সেফটি প্রিকশনস। Universal safety precaution are a set of guidelines to protect the healthcare workers, patients, patient relatives, general public. তো আমরা যে ইউনিভার্সাল প্রিকশন, যেটা আমরা হ্যান্ড ওয়াশিং, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, সেফ ইনজেকশন প্র্যাকটিস, প্রপার অ্যাসেপটিক টেকনিক, এগুলা সবগুলা কি ইউনিভার্সাল সেফটি প্রিকশন। বাট এগুলা ফার্স্ট প্রায়োরিটি কারা থাকে? ইউনিভার্সাল সেফটি প্রিকশনের ফার্স্ট প্রায়োরিটি কারা থাকে? হেলথকেয়ার ওয়ার্কার, পেশেন্ট, পেশেন্ট রিলেটিভ। আচ্ছা, এটা তো কনফার্ম না, এটা নাকি এটা? হেলথকেয়ার ওয়ার্কার, হ্যাঁ, কারেক্ট আনসার হেলথকেয়ার ওয়ার্কার। ঠিক আছে, কি কি থাকে? যেমন ব্লাড, বডি ফ্লুইডস, সিক্রেশন, এক্সক্রিশন, ঠিক আছে? এগুলো সবগুলো ইনফেক্টেড, মানে যারা সেরো পজিটিভ পেশেন্ট, ইনফেক্টেড ব্লাড, বডি ফ্লুইড থাকার চান্স থাকে, তো সেক্ষেত্রে সেফটি প্রিকশনটা ম্যান্ডেটরি, ঠিক আছে? কি কি প্রিকশন নেওয়া হবে? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, হ্যান্ড ওয়াশিং, সেফ ইনজেকশন প্র্যাকটিস, পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিং, ঠিক আছে? আমরা এই প্রিকশনসগুলো নিই, ঠিক আছে? A condition of the inner ear characterized by episodic vertigo, tinnitus and sensorineural hearing loss is referred to as otitis media, nystagmus, minus disease, otosclerosis. কোনটা কারেক্ট আছে? ইয়ার পার্টস গুলো জানো কি কি থাকে?
আচ্ছা, এক্সামে কিন্তু জিজ্ঞেস করে ইনার ইয়ার পার্ট কি কি থাকে, মিডল ইয়ারে কি থাকে, এক্সটার্নাল ইয়ারের পার্ট কি কি থাকে। আচ্ছা, কি কি থাকে পার্টস? এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার, এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ার। ঠিক আছে, ইয়ার থেকে কিন্তু একটা কোশ্চেন থাকে, যেটা যে এক্সামে হোক ইয়ার থেকে কিন্তু একটা কোশ্চেন থাকে। এক্সটার্নাল ইয়ারে কি থাকে? পিনা, এক্সটার্নাল ইয়ার ক্যানাল, হ্যাঁ, যেটা অডিটরি ক্যানাল। মিডল ইয়ারে টিম্প্যানিক মেমব্রেন, মিলিয়াস, ইনকাস, স্টেপেস। ঠিক আছে, মিডল ইয়ারে টিম্প্যানিক মেমব্রেন, মিলিয়াস, ইনকাস, স্টেপেস। ইনার ইয়ারে ওভাল উইন্ডো, এটা ওভাল উইন্ডো, ওভাল উইন্ডো, ভেস্টিবিউলার, ভেস্টিবিউলার আর সেমিসার্কুলার ক্যানাল, মিলিয়াস, ইনকাস, স্টেপেস, টিম্প্যানিক মেমব্রেন। এটা পিনা, এটা অডিটরি ক্যানাল, এক্সটার্নাল অডিটরি ক্যানাল, এক্সটার্নাল ইয়ার ক্যানাল। ঠিক আছে, কোন ক্রেনিয়াল নার্ভটা ইনভলভ থাকে? ক্রেনিয়াল নাম 8, নাম কি? ক্রেনিয়াল নার্ভ 8, কি? ভেস্টিবিউলার কক্লিয়ার। ঠিক আছে, হিয়ারিং এ কোনটা হেল্প করে? কক্লিয়ার। ঠিক আছে, আর ব্যালেন্স এ ভেস্টিবিউলার। ক্রেনিয়াল নার্ভ 8 ইনভলভ থাকে, ক্রেনিয়াল নার্ভ 8, মিডিয়াস, ইনকাস, স্টেপিস, মিডল ইয়ার, টিম্প্যানিক মেমব্রেন। ঠিক আছে, আর এই যে ইয়ার মানে যে ভাইব্রেশনটা পাস হয় কোন পার্টটা ইনভলভ থাকে? ভাইব্রেশন, টিম্প্যানিক মেমব্রেন। ভাইব্রেশন পাস থ্রু টিম্প্যানিক মেমব্রেন। ঠিক আছে, আচ্ছা, এটা কি? ইউস্টেচিয়ান টিউব, ইউস্টেচিয়ান টিউব। A condition of the inner ear
characterized by episodic vertigo, tinnitus, and sensorineural hearing losses. Referred to as কোনটা आंसर? Otitis media means middle ear infection. ঠিক আছে, middle ear infection. তো মিডল ইয়ার তো না, নিস্টিগমাস কি আই না ইয়ার, কোনটার সঙ্গে রিলেটেড? নিস্টিগমাস মিন্স রিদমিক ইনভলিউন্টারি রিদমিক অসিলেশন। ইনভলিউন্টারি, নিস্টিগমাস মিন্স ইনভলিউন্টারি অসিলেশন অফ আই। ঠিক আছে, মানে অটোমেটিকলি অনেক সময় চোখ অসিলেট করে, আপ ডাউন করে, তো এটা কি নিস্টিগমাস। হ্যাঁ, নিস্টিগমাস ইনভলিউন্টারি অসিলেশন অফ আই। মাইনাস ডিজিজ কি আর অটোস্ক্লেরোসিস কি? অটোস্ক্লেরোসিস মিন্স এই যে স্টেপেজ যে বোনটা থাকে, এক্সট্রা বোন গ্রোথ ওভার the stapes bone। ঠিক আছে, হিয়ারিং লস হওয়ার চান্স থাকে। ঠিক আছে, তো অটোস্ক্লেরোসিস এক্সট্রা বোন গ্রোথ ওভার দ্য স্টেপেস বোন। কারেক্ট আনসার কোনটা? লাস্ট আরেকটাই আছে, এটাই কারেক্ট আনসার। ঠিক আছে, ক্লিয়ার? Growth hormone will be secreted by which of the following endocrine glands? Growth hormone secreted by which of the following endocrine glands? কোনটা? টেস্টাস থেকে কোন হরমোন রিলিজ হয়? টেস্টোস্টেরন। ওভারি থেকে এস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। অ্যাড্রিনাল থেকে অনেকগুলো হরমোন রিলিজ হয়। ঠিক আছে, অ্যাড্রিনাল কি কিডনির উপরে থাকে। ঠিক আছে, ঠিক আছে, এটা কি অ্যাড্রিনালিন গ্ল্যান্ড। ঠিক আছে, এটা কি অ্যাড্রিনালিন গ্ল্যান্ড। তো এই যে অ্যাড্রিনালিন গ্ল্যান্ডের তিনটা লেয়ার থাকে, জি এফ আর, গ্লোমেরুলোসা, ভেসিকুলাটা, রেটিকুলারিস। তিনটা লেয়ার থাকে, জি এফ আর, জোনা গ্লোমেরুলোসা, জোনা ভেসিকুলাটা, জোনা রেটিকুলারিস। তিনটা লেয়ার থাকে, তিনটা লেয়ার থেকে তিনটা হরমোন রিলিজ হয়, মিনারেলোগ্লুটাকয়েডস, গ্লুকোকর্টিকয়েডস আর অ্যান্ড্রোজেন, সল্ট, সুগার এন্ড সেক্স হরমোন। glomerulosa, vesiculata, reticularis। ঠিক আছে, এটাই সল্ট হরমোন, এটা সুগার হরমোন, এটা সেক্স হরমোন। ঠিক আছে, রেটিকুলারিস। তো এটা এখানে কি গ্লোমেরুলোসা, মিনারেলোকর্টিকয়েডস, গ্লুকোকর্টিকয়েডস, অ্যান্ড্রোজেন। মাঝখানে যেটা পার্ট থাকে এটা কি মেডুলা থাকে। এখানে কি কি হরমোন থাকে? এখানে হরমোন থাকে এপিনেফ্রিন এন্ড নরএপিনেফ্রিন। ঠিক আছে, যদি কোনো কারণে এই হরমোনটা যদি ইনক্রিজ হয়, ঠিক আছে, তখন একটা ডিজিজ হয়, তখন এই ডিজিজটা কি বলে? ফিওক্রোমোসাইটোমা। কি বলে? ফিওক্রোমোসাইটোমা।
ফিওক্রোমোসাইটোমা কি নন ক্যান্সারাস বিনাইন টিউমার এক্সেস হরমোন প্রডিউস হয়। ঠিক আছে, যদি কোনো কারণে মেডুলার মধ্যে যদি কোনো টিউমার ফর্মেশন হয় তখন সেটা কি করে এক্সেস হরমোন প্রডিউস হয়। এক্সেস হরমোন প্রডিউস হওয়ার কারণে কি হয় ফিওক্রোমোসাইটোমা হয়। ঠিক আছে, নন ক্যান্সারাস বিনাইন টিউমার। ঠিক আছে, তো এগুলো কি সবগুলা অ্যাড্রিনালিন গ্ল্যান্ডের হরমোন। ঠিক আছে, এগুলো সবগুলো অ্যাড্রিনালিন গ্ল্যান্ডের হরমোন। লাস্ট পিটুইটারি। তো পিটুইটারি লোকেশনটা কই সেলা টক্সিকার মধ্যে থাকে। ঠিক আছে, এই যে এখানে পিটুইটারি গ্ল্যান্ড থাকে। ঠিক আছে, সেলা টক্সিকা। এটা দুটো পার্ট থাকে, একটা অ্যান্টেরিয়র আর একটা পোস্টেরিয়র। এটা থাকে অ্যান্টেরিয়র আর এটা থাকে পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র নাম কি? এডিনোহাইপোপাইসিস। আর পোস্টেরিয়র নিউরোহাইপোপাইসিস। এন্টেরিয়র হরমোন কি কি থাকে? টোটাল 7 হরমোন থাকে। কি কি হরমোন থাকে? এন্টেরিয়র হরমোন এন্টেরিয়র পোস্টেরিয়র কি কি হরমোন থাকে? বলুন। LH, FSS, then TSS, growth hormone और ACTH, adrenocorticotropic hormone, prolactin, melanin. One, two, three, four, five, six, total 7 hormones. Posterior, vasopressin and oxytocin. Vasopressin, ADS and oxytocin. ঠিক আছে, ক্লিয়ার? কোশ্চেন থাকবে এখানে। হ্যাঁ, তো কারেক্ট আছে কোনটা? গ্রোথ হরমোন, পিটুইটারি। Breakdown of glycogen to glucose. Glycogen to glucose is known as glycolysis, proteolysis, glycogenolysis, proteoglycolysis. So glycolysis means glucose, proteolysis, breakdown of protein, তারপরে অ্যামাইনো অ্যাসিড। এটা কারেক্ট আনসারটা। proteoglycolysis, breakdown of proteoglycan, protein plus glucose. Next, which are the functional unit of kidney? Functional unit of kidney: brain, heart, lungs. Brain কোনটা? নিউরন। হার্ট মিডল লেয়ার। মিডল লেয়ার কি? মিডল লেয়ার কি? হার্টের কি কি লেয়ার থাকে? এন্ডোমেট্রিয়াম, এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, লাংস, অ্যালভিওলি। ঠিক আছে, তো কিডনি, নেফ্রন, নিউরন, নার্ভাস সিস্টেম প্লাস
আছে ক্লিয়ার? Inadequate pumping action of the heart is known as shock. Shock কি? Shock, hypoperfusion. Perfusion of tissue due to inadequate blood and oxygen supply to the cell and tissue. The shock ki hypoperfusion of tissue due to inadequate blood supply and oxygen supply. তো শকের মধ্যে কি কি শক আছে? হাইপোভলিমিক শক, hypovolemic shock, cardiogenic shock, obstructive shock, distributive shock, আচ্ছা তো এখানে যে hypovolemic shock due to fluid loss, cardiogenic shock, heart fail, obstructive shock due to blood vessel obstruction. ডিস্ট্রিবিউটিভ শকের মধ্যে কি থাকে? ANS অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট না, অ্যানাফিল্যাক্টিক শক, নিউরোজেনিক শক, সেপ্টিক শক, অ্যানাফিল্যাক্টিক, নিউরোজেনিক, সেপ্টিক শক। Septic means infection. Neurogenic means nervous system related. Anaphylactic means allergic reaction. ঠিক আছে? শকের মধ্যে মোস্ট কমন সিমটমস কি থাকে? হাইপোভোলেমিয়া, ঠিক আছে? দ্যাট মিন্স hypotension, tachycardia, cold clammy skin, hypoxia. ঠিক আছে? Hypotension, tachycardia, এগুলো কিন্তু এক্সামে জিজ্ঞেস করে, ঠিক আছে? এই যে ছোট ছোট টার্মগুলো কিন্তু জিজ্ঞেস করে। হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া, কোল্ড ক্ল্যামি স্কিন, ঠিক আছে? শুধু এখানে একটু ডিফারেন্ট থাকে, নিউরোজেনিক শক, এখানে একটু ডিফারেন্ট থাকে, এখানে থাকে হাইপোটেনশন উইথ ব্রেডিকার্ডিয়া, ওয়ার্ম স্কিন, ঠিক আছে? শুধুমাত্র নিউরোজেনিক শকে হাইপোটেনশন উইথ ব্রেডিকার্ডিয়া এন্ড ওয়ার্ম স্কিন, শুধু এখানেই শুধু ডিফারেন্স থাকে, ঠিক আছে? এই দুইটা টার্ম, ঠিক আছে? ওয়ার্ম স্কিন আর ব্রেডিকার্ডিয়া, বাকি সবগুলোর মধ্যে সেম থাকে, ঠিক আছে? কারেক্ট আনসার কোনটা? Which is the average weight gain of the neonate per day? 10, 100 to 150 gram, 50 to 60 gram, 25 to 30 gram, 5 to 10 gram. Simple, easy question.
কারেক্ট आंसर কোনটা বলো? কি লেখা আছে? হোয়াট ইজ দ্য এভারেজ ওয়েট গেজ? এখানে টার্ম পিটাম কিছু মেনশন করেনি। যদি না থাকে তাহলে মিন্স এটা নরমাল বেবি। নরমাল বেবি মিন্স টার্ম বেবি। টার্ম বেবি কারেক্ট आंसर সি। ঠিক আছে, টার্ম বেবি 10% ওয়েট, টার্ম বেবি 50% ওয়েট লস হয় ফার্স্ট 7 ডেজে, আর নেক্সট 10 ডেজের মধ্যে এটা রিগেইন হয়। What is the SI unit of electric current? কোনটা? ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার। জুল কি? জুল এনার্জি, অ্যাম্পিয়ার। बोला जी क्या नाम है? Penn National Park is situated in which state? Penn National Park means tiger reserve. MP. What does a mixture of surfactant contain? Surfactant কি? Surfactant means lipid and protein. ঠিক আছে, সারফ্যাক্টেন্ট ইউজুয়ালি 28 উইকসে বেবি যখন ইউটেরাসের মধ্যে থাকে 28 উইকসে সারফ্যাক্টেন্ট ফার্স্ট স্টার্ট হয়। 28 উইকসে ফার্স্ট স্টার্ট হয়। সারফ্যাক্টেন্টের মধ্যে কি থাকে? লেসিথিন এন্ড স্প্রিঙ্গোমাইলিন। ঠিক আছে, লেসিথিন এন্ড স্প্রিঙ্গোমাইলিন 2:1 এ থাকে 28 উইকসে। 32 উইকসে লেসিথিন এন্ড স্প্রিঙ্গোমাইলিন 1:1 এ হয়। আর এই টাইমে যদি বেবি ডেলিভার হয়, বেবি সারফ্যাক্টেন্ট লেস থাকে। সারফ্যাক্টেন্ট অ্যালভিওলি কোলাপস প্রিভেন্ট করে। ঠিক আছে, 36 টু 37 উইকসে আবার নরমাল থাকে। লেসিথিন এন্ড স্প্রিঙ্গোমাইলিন 2:1। ঠিক আছে, তো সারফ্যাক্টেন্ট যে অ্যালভিওলি থাকে, অ্যালভিওলি কোলাপস প্রিভেন্ট করে। তো সারফ্যাক্টেন্টের মধ্যে কি থাকে? ফসফোলিপিড থাকে। ফসফোলিপিড phospholipid 60 to 70%, neutral lipid 5 to 10%, protein surfactant protein 5 to 10%. ঠিক আছে, phospholipid, neutral protein আর surfactant protein। ঠিক আছে, what does a mixture of surfactant contain? Which one of the following is a tentative answer to a research question? Operational definition, validity, objectives, hypothesis. Researcher question. What does which one of the following is a tentative answer to a research question? ঠিক আছে, আমরা যখন রিসার্চ স্টাডি করি, আমরা যখন রিসার্চের সিনপসিস প্রিপেয়ার করি, তখন কিন্তু আমরা এই সবগুলো সমস্ত টার্মগুলো আমরা ইউজ করি। ঠিক আছে, অপারেশনাল ডেফিনেশন, লিটারেচার অফ রিভিউ, ভ্যালিডিটি, ভেরিয়েবল, অবজেক্টিভস, হাইপোথেসিস। তো অপারেশনাল ডেফিনেশন মিন্স প্রবলেম স্টেটমেন্ট। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্ট। ভ্যালিডিটি মিন্স accuracy. Objective means study aim. Study aim means সবকিছু একটা এম থাকে যে আমার স্টাডিটা মেইন অবজেক্টিভ কি থাকা দরকার, আমি কিসের উপরে স্টাডি করব। হাইপোথেসিস কি? হাইপোথেসিস এটা টেন্টেটিভ আনসার টু রিসার্চ কোশ্চেন। হাইপোথেসিসের মধ্যে আমরা দুটো জিনিস ইউজ করি, একটা হচ্ছে নাল হাইপোথেসিস, যেটা আমরা H0 লিখি, আর একটা অল্টারনেটিভ হাইপোথেসিস। H1 আর আমরা H
ঠিক আছে, অল্টারনেটিভ হাইপোথিসিস। তো নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিস মধ্যে দুটো ডিফারেন্স কি? নাল হাইপোথিসিস মিন্স there is a relationship between two variables. There is a no relationship between variable. So variables ki? Variables means dependent variable, dependent and independent variable. আচ্ছা, আমি যদি দুটো एग्जांपल বলি, একটা ব্লাড প্রেসার আর একটা এক্সারসাইজ, এর মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট? ব্লাড প্রেসার এন্ড এক্সারসাইজ, ব্লাড প্রেসার এন্ড এক্সারসাইজ কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মিন্স যখন একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হয়। সাপোজ ব্লাড প্রেসার, আমি যদি রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি, আমার ব্লাড প্রেসার কি চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে? অবভিয়াসলি চেঞ্জ হওয়ার প্রবাবিলিটি থাকে। তো যখন তো এক্সারসাইজটা কি? এক্সারসাইজ ডিপেন্ড করে না কোনো ভেরিয়েবলের উপরে, বাট ব্লাড প্রেসার ডিপেন্ড করে এক্সারসাইজের উপরে, ঠিক আছে? আমি যদি এখন কোনো একটা প্রবলেমের উপরে আমি যদি ডিসকাস করি, ঠিক আছে, তো নলেজ আর টিচিং মেথড কোনটা ডিপেন্ড কোনটা ইন্ডিপেন্ডেন্ট? নলেজ ডিপেন্ডেন্ট টিচিং এর উপরে, ঠিক আছে, বাট টিচিং মেথড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। টিচিং ডিপেন্ড করে না নলেজের উপরে। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মিন্স ব্লাড প্রেশার আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মিন্স ফিজিক্যাল এক্সারসাইজ। তো রিসার্চের মধ্যে আমরা এই দুটোই ফাইন্ড আউট করি। নাল হাইপোথিসিস মিন্স দেয়ার ইজ এ রিলেশনশিপ, দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল। মানে আমি এক্সারসাইজ করলে যে বিপি চেঞ্জ হয়, এটার মধ্যে কোনো রিলেশনশিপ নাই, ঠিক আছে, যে আমি এক্সারসাইজ করলে বিপি চেঞ্জ হয়। তো এগুলা অ্যাকচুয়ালি রিসার্চের পরে রেজাল্টটা আসে, রিসার্চ করার পরে লাস্টে আসে যে দেখা গেল যে আমি এক্সপেরিমেন্টাল স্টাডি করে দেখলাম যে আমি এক্সারসাইজ করার পর বিপি চেঞ্জ হয়নি, তখন আমরা এটা অ্যাকসেপ্ট করি। হ্যাঁ, যদি কোনো রিলেশনশিপ না থাকে, দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন এক্সারসাইজ এন্ড ব্লাড প্রেশার, তখন আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করি। আর যদি দেয়ার ইজ রিলেশনশিপ বিটুইন ব্লাড প্রেশার এন্ড এক্সারসাইজ, মানে এক্সারসাইজ করলে ব্লাড প্রেশারটা চেঞ্জ হয়, ব্লাড প্রেশারটা রিডিউস হয়, নরমাল হয়, তখন আমরা রিজেক্ট করি নাল হাইপোথিসিস এন্ড অ্যাকসেপ্ট করি অল্টারনেটিভ হাইপোথিসিস, ঠিক আছে? কারেক্ট আনসার ডি। Who made valuable contributions to insightful learning? Valuable contribution, insightful learning. Ivan Pavlov theory নাম কি? Classical conditioning. Dog experiment মনে আছে? Dog. B.K. Skinner, operant conditioning. Euler, insightful learning. It's a correct answer. Chronic, trial and error theory. Law of effect. ঠিক আছে, পুরো এক্সামে আসার সম্ভাবনা বেশি, আসতে পারে এগুলা, কারণ এগুলো কমন কোশ্চেন, সব এক্সামে এগুলা মোটামুটি থাকে এগুলা। Which is the hormone that increase water reabsorption by insertion a water channel of or aquaporin? Angiotensin hormone, aldosterone hormone, antidiuretic hormone, atrial natriuretic peptide hormone. Which is the hormone that increase the water reabsorption? তো water reabsorption এর পার্ট না কোথায় হয়? কিডনিতে হয়। কিডনির ফাংশনাল ইউনিট কি? ফাংশনাল ইউনিট নেফ্রন। তো নেফ্রনের ডায়াগ্রাম মনে আছে?
হুম। আচ্ছা, এটা কি ন্যাপ্রন, ঠিক আছে, যেখানে ফিল্টারেশন হয়। ন্যাপ্রনের মেইন পারপাস কি ফিল্টারেশন হয়। আমরা বডিতে যাই, ফ্লুইড যায়, এটা ফিল্টার হয়, ফিল্টার হওয়ার পরে তারপর ইউরিনে যায়। তো ফিল্টারের কাজটা কি করে? ন্যাপ্রনের কাজ। সেজন্য কিডনির ফাংশনাল ইউনিট ন্যাপ্রন। তো নেফ্রনের যে নিউরন থাকে, নেফ্রন থাকে, এটা একটা সিঙ্গেল নেফ্রন। এই নেফ্রনের মধ্যে কি থাকে? একটা থাকে এফারেন্ট আর্টেরিওল, একটা থাকে ইফারেন্ট আর্টেরিওল। ইফারেন্ট, ই মিন্স এক্সিট, ই মিন্স এক্সিট। তো এফারেন্ট আর্টেরিওল যে ব্লডি, যে অক্সিজেটেড ব্লাডটা থাকে, ব্লাডের মধ্যে কি থাকে? ফ্লুইড থাকে। আমরা যে ফ্লুইড নিই, ওরাল ফ্লুইড নিই, সব ফ্লুইড ব্লাডের মধ্যে থাকে। অক্সিজেটেড ব্লাডটা এফারেন্ট আর্টেরিওলে এটা এন্ট্রি করে, ঠিক আছে, এটা এন্ট্রি, এটা এক্সিট। এখানে আসার পরে যে গ্লোমেরুলাস থাকে, গ্লোমেরুলাস কি? ফিল্টারেশন ইউনিট, ফিল্টারেশন ইউনিট অফ কিডনি। এখানে ফিল্টার করার পরে আবার যে ফিল্টারেশন যে ব্লাডটা থাকে, ওইটা আবার এফারেন্ট আর্টেরিওলে এটা বডিতে সার্কুলেট হয়, ঠিক আছে। তো আমরা যাই ফ্লুইড নিই, এখানে ফিল্টার হওয়ার পরে যে ফ্লুইডটা থাকে, ফ্লুইডটা এই টিউবের লাস্টে এখানে কিডনি, এখানে স্টোর হয় ইউরিন, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে যে আমরা যে ফ্লুইডটা নিই, তার ফ্লুইড নেওয়ার পরে এখানে ফিল্টার হওয়ার পরে আবার যে ফ্লুইডটা থাকে, এটা আবার বডিতে রিঅ্যাবজর্ব হয়, ঠিক আছে, টিউবিউলের মধ্যে রিঅ্যাবজর্ব হয়। ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন হয় পিসিটির মধ্যে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, যেখানে 70% ফ্লুইড, 70 to 80% ফ্লুইড রিঅ্যাবজর্ব হয় বডিতে। নেক্সট অ্যাসেন্ডিং লুপ, এখানে রিঅ্যাবজর্ব হয়। লুপ অফ হেনরি রিঅ্যাবজর্ব হয়। ডিসেন্ডিং লুপ, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, সবগুলোর মধ্যে ফ্লুইড আবার বডিতে রিঅ্যাবজর্ব হয়, ঠিক আছে। লাস্টে যে রিমেইনিং অ্যামাউন্ট থাকে, এটা ইউরিন প্রোডিউস হয়, ঠিক আছে। তো এটা নরমাল মেকানিজম, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো ওয়াটার রিঅ্যাবজর্পশনের কাজ মেইনলি এডিএইচ, অ্যান্টিডায়াবেটিক হরমোন, ক্লিয়ার। The analysis of the pattern of the loci. Loci means position. Loci means position. Position of structures within the body plan of a organisms that form the basic of taxonomical categorization is experimental morphology, molecular morphology, functional morphology, comparative morphology. তো মরফোলজি মিন্স কোন একটা স্ট্রাকচার, বডি, সিস্টেম, কালার, সাইজ, শেপ অ্যানালাইসিস, ঠিক আছে।
কোনো একটা বডি স্ট্রাকচার বা কোনো ডিএনএ, কোনো আরএনএ, কোনো মলিকুলার স্ট্রাকচার, কোনো বডির অর্গানিজম, এগুলা স্টাডি রিলেটেড যে মেকানিজম মরফোলজি। তো অ্যানালাইসিস অফ দ্য প্যাটার্নস অফ দ্য পজিশন অফ দ্য স্ট্রাকচার, এক্সপেরিমেন্টাল স্টাডি, এটা মানে মলিকুলার মিন্স ডিএনএ, প্রোটিন, আরএনএ, এগুলো কম্পারেটিভ স্টাডি, কম্পারেটিভ মরফোলজি। আরেকটা হচ্ছে কম্পারেটিভ মরফোলজি। Bacillus cereus food poisoning is commonly associated with the composition of fried rice, green beans, butlet, honey, baked potato. Correct answer কোনটা? Correct answer তোমাদের সবচেয়ে ফেভারিট ফুড কোনটা? ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস যদি খুব বেশি ফেভারিট হয়, ফুড পয়জনিং হওয়ার চান্স থাকে। ঠিক আছে, ফুড পয়জনিং হওয়ার চান্স থাকে। Which of the following symptoms should be watched for a patient receiving loop diuretic? তো ডায়াবেটিক্স এর মধ্যে অনেকগুলো ডায়াবেটিক্স আমরা ইউজ করি ডিপেন্ডিং অন দ্য পেশেন্ট কন্ডিশন। লুপ ডায়াবেটিক, অসমোটিক ডায়াবেটিক, থায়াজাইড ডায়াবেটিক, পটাশিয়াম স্পেরিং ডায়াবেটিক। ঠিক আছে, তো ডায়াবেটিক্স এর মধ্যে আমরা অনেকগুলো ডায়াবেটিক্স আমরা ইউজ করি। লুপ ডায়াবেটিক মিন্স ফ্লোরোজামাইড, অসমোটিক ডায়াবেটিক মিন্স ম্যানিটন, থায়াজাইড মিন্স হাইড্রোক্লোরোথায়াজাইড, পটাশিয়াম স্পেরিং ডায়াবেটিক মিন্স স্পাইরোনোল্যাকটোন। Purpose fluorogamate loop diuretic আমরা ইউজ করি হিস্টিয়ান। হসপিটাল ডায়াবেটিক ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, যদি আইসিপি বাড়ে তখন আমরা মেজর ইউজ করি। থায়াজাইড ইউজ করি হাইপারটেনশন, পালমোনারি এম্বোলিজম, পালমোনারি এডিমা। পটাশিয়াম স্পেরিং ডায়াবেটিক ইউজ করি হাইপোক্যালেমিয়া। এই তিনটার মধ্যে সিমটমস সেম থাকে। ডিক্রিজ সোডিয়াম, ডিক্রিজ পটাশিয়াম, বাট এটার মধ্যে একটু ডিফারেন্ট। ইনক্রিজ পটাশিয়াম, ডিক্রিজ সোডিয়াম। ঠিক আছে, এতটুকু ডিফারেন্ট। সবগুলোর ক্ষেত্রে সোডিয়াম পটাশিয়াম ডাউন হয়। স্পাইনাল একটা পটাশিয়াম ইনক্রিজ করে বাট সোডিয়াম ডাউন করে। ঠিক আছে, which of the following symptoms should the watch? কমন সিম্পটমস কি থাকে? কমন সিম্পটমস থাকে রেস্টলেসনেস থাকে, হ্যাঁ, কনফিউশন থাকে, পালপিটেশন থাকে, লেথার্জি থাকে, হ্যাঁ, উইক পালস থাকে, হ্যাঁ। তো এগুলো সবগুলো কি উইক ইরেগুলার পালস, সবগুলো সিম্পটমস। ঠিক আছে, কারণ বডিতে লুপ ডায়াবেটিক দেওয়ার পরে বডিতে এক্সেস ফ্লুইড লস হয়। ঠিক আছে, যখন ফ্লুইড লস হয় তখন পালপিটেশন থাকে, কনফিউশন থাকে, লেথার্জি থাকে। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে রিমেনিং যে পার্টগুলো কোশ্চেনগুলো আছে ওগুলো নিয়ে ডিসকাস করব। তো ক্লাস ডিটেলসে করার ট্রাই করি, রেশনাল সহ বোঝানোর ট্রাই করি, যাতে এক্সামের মধ্যে যে কোনো কোশ্চেন আসলে যাতে আনসার করা যায়। তো নেক্সট ক্লাসগুলো ঠিক অতটা রেশনাল বা ডিটেলসে থাকবে, তাতে অনেক কিছু ইনফরমেশন গ্যাদার করা যায়, অনেক কিছু নলেজ ইমপ্রুভ করা যায়। তো আজকের ক্লাস এতটুকু, থ্যাংক ইউ।